এই ভালো থাকার যন্ত্রণা, ভালো থাকার আনন্দে সবাই ছুটছে এক মন্ত্রে। ভালো থাকতে গিয়ে কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কেউ আবার উঠে দাঁড়াচ্ছে তার মানসিক শক্তিতে। আর এই মানসিক শক্তি যেখান থেকে আসে সেটা হচ্ছে তার নেচার থেকে। দুটো নেচারে মানুষ চলে। একটা হচ্ছে তার জন্ম থেকে যে জেনেটিক সে বহন করে এনেছে পিতামাতার থেকে, সেই মানসিক জোর। দ্বিতীয় হচ্ছে যখন সে সমাজে পা রাখছে, শিক্ষা জগৎ, কর্মজগৎ, বিবাহ জগৎ, সেই নেচার থেকে একটা সে উপলব্ধি করে। আর প্রত্যেকটি উপলব্ধি তাকে শিক্ষা দিয়ে যায়। জীবনের তীব্র থেকে তীব্রতম শিক্ষা সে পায়। আর এই শিক্ষার থেকে সে নিতে চেষ্টা করে কোনটা তার ভুল ছিল, কোনটা তার ঠিক ছিল। আর ঠিক আর ভুলের দ্বন্দ্বের মাঝে যখন সে নিজে স্থির করতে পারে না কি করব, তখন সেই নেচারগুলো, গ্রহেদের নেচারগুলো চলে আসে জ্যোতিষবিদ্যার মাধ্যমে। জ্যোতিষবিদ্যা আপনাকে রাজাও করতে পারে না, জ্যোতিষবিদ্যা আপনাকে উচ্চ কর্মভাগায় পৌঁছে দিতে পারে না, জ্যোতিষবিদ্যা আপনাকে বিরাট অর্থ দিতে পারে না, জ্যোতিষবিদ্যা আপনাকে পরমায়ু লাভ করিয়ে দিতে পারে না। তাহলে কি পারে? পারে আপনার ওই জেনেটিক নেচার আর কর্মজীবনের নেচার, এই দুটো নেচারের যে মিলনস্থল, সেই মিলনস্থলের জায়গাটায় সেই সময়টা কেমন আছে, সেই সময়ের কাছে আপনি কেন বারবার হোঁচট খাচ্ছেন, কেন বারবার চেষ্টা করেও আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছেন না, কেন বারবার আপনি পারিবারিক জীবন থেকে অশান্তিময় জীবন হয়ে উঠছে, কেন আপনার জীবনের মধ্যে দিয়ে একটা দোদুল্যমান, একটা হতাশা আসছে, যে আনন্দে আপনি থাকতে চান সেই আনন্দে আপনার কাছ থেকে সরে যাচ্ছে। কেন? এই কেনর উত্তরগুলো যখন আমরা খুঁজতে বসি, তখন আমরা বলি যে ওই 12টা রাশি আর 27টা নক্ষত্রের কথা। এই 12টা রাশি মেষ থেকে মীন অবধি, তার মধ্যে 4টে চর রাশি এবং 4টে স্থির রাশি এবং 4টে দ্বিস্বভাব রাশি। তার মানে আমি সবসময় বলি, বস্তু এবং পদার্থের মিলনে যে শক্তির উৎপন্ন হয়, সেই শক্তির উৎপন্নে মানুষ চলে। পদার্থ হচ্ছে থালা, বস্তু হচ্ছে ভাত। ভাত মাটিতে দেবে না, থালাতে দেবে। এবং সেই বস্তু আর পদার্থ, যেমন 4টে চর রাশি, যেমন 3টে অগ্নি রাশি। 4টে চর রাশি কি কি? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি। 3টে অগ্নি রাশি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তাহলে 3টে অগ্নি রাশি দেখবেন পঞ্চম নবম কানেকশনে বসে আছে। মেষ থেকে সিংহ 5 নম্বর ঘর, সিংহ থেকে ধনু 5 নম্বর ঘর, আবার মেষ থেকে ধনু 9 নম্বর ঘর, আবার ধনু থেকে সিংহ 9 নম্বর ঘর। এই যে 5-9 কানেকশন, এই 5-9 কানেকশনকে যদি আপনি যোগ করেন, 9 + 5 = 14, 1 + 4 = 5, তাহলে 5 সংখ্যাটা হচ্ছে বুধের সংখ্যা। যে বুধ দ্বিস্বভাব রাশির, মিথুন রাশি, যেমন বললাম না যে 4টে চর রাশি, 4টে দ্বিস্বভাব রাশি, তাহলে মিথুন রাশি দ্বিস্বভাব রাশি। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চর, স্থির, দ্বিস্বভাব। তাহলে ধনু রাশি দ্বিস্বভাব রাশি। আবার দেখুন
কন্যা রাশি দ্বিস্বভাব রাশি। কন্যা রাশি বুধের ঘর, মিথুন রাশি বুধের ঘর। আবার ধনু রাশি বৃহস্পতির ঘর, মীন রাশি বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি এবং বুধ এ দুটি দ্বিস্বভাব ঘর, দ্বৈত স্বভাব, ডুয়াল ক্যারেক্টার। সেই জায়গাটা থেকে এই ঘরটি মীন রাশি, কন্যা রাশি আর ধনু রাশি, মিথুন রাশি 180 ডিগ্রিতে আছে। তাহলে যে 12টা রাশি আর 7টা গ্রহ, 2টো ছায়াপথ, মানে 9টা, তাহলে 9 সংখ্যার মধ্যে 360 ডিগ্রি, 6 আর 3 9, এই 9-এর বেড়ে ঘুরে বেড়াচ্ছে এরা। আর আপনিও সেই 9-এর ধাক্কায় কখনো উঠছেন, কখনো বসছেন, কখনো পড়ছেন, কখনো আবার ঘুমোচ্ছেন, কখনো খাচ্ছেন, কখনো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে প্রত্যেকটা নিয়মের মধ্যে লেখা আছে, যে ভাষা পড়তে পারবে সে আপনাকে বোঝাতে পারবে, আর যে ভাষা পড়তে পারবে না সে কিন্তু আপনাকে বলবে অন্যরকম ভাবে। দেখুন, 2 রকমের ট্রিটমেন্ট হয়, একটা ভয় দেখিয়ে ট্রিটমেন্ট হয়, আর একটা বুঝিয়ে ট্রিটমেন্ট হয়। আপনার খারাপ কি আছে সেটা বলে দেওয়া ভালো, ভালোটা তো আপনি জানেন যে আপনার ভালো কি আছে, সেরকম খারাপটা বলে দেওয়া ভালো। কারণ আপনি জ্যোতিষশাস্ত্রের বিশারদ না, তাহলে আপনি জ্যোতিষের কাছে আসতেন না। বিশারদ আপনি না, এবং যখন আপনি এসছেন তখন আপনার ডিটেলসটা নিশ্চয়ই জানা উচিত। তাহলে তার আগে ভাবগুলো জানা উচিত। যে প্রথম ভাব হচ্ছে তনুভাব, যেটা লগ্ন ভাব বলা হয়। শরীর, শরীর যদি সুস্থ না থাকে আপনার কোনোভাবেই কাজে আসবে না। দ্বিতীয় ভাব ধনভাব, তৃতীয় ভাব সহজ ভাব, চতুর্থ ভাব বন্ধু ভাব, পঞ্চম ভাব সন্তান ভাব, ষষ্ঠ ভাব রিপু ভাব, সপ্তম ভাব বিবাহ ভাব, অষ্টম ভাব নিধন ভাব, নবম ভাব ভাগ্য ভাব, দশম ভাব কর্মভাব, একাদশ ভাব আয় ভাব, লাভ, দ্বাদশ হচ্ছে হারানো জীবনের সমস্ত কিছুর যে মাইনাস রয়েছে সেগুলো লোকানো রয়েছে দ্বাদশের মধ্যে। কি হারিয়েছেন বা হারানোর থেকে আবার কি প্রাপ্তি হবে। কেন হারানোর যে জায়গাটা দ্বাদশ নম্বর ঘরটা, ঠিক তার 180 ডিগ্রি দূরে 6 নম্বর ঘর রিপু ভাব আছে। আমাদের মধ্যে রিপু ভাব কাজ করে, কাম, ক্রোধ, অসহিষ্ণুতা, প্রত্যেকটা মানুষের মধ্যে কাজ করে এগুলো। সে তার কোনটার বিনিময়ে কি হারিয়েছেন। 1 নম্বর যদি আপনি সুস্থ হন, তনুভাব হয়, তাহলে 7 নম্বরটা সামাজিক ভাব হয়, সমাজে ভাব রাখছেন। 7 নম্বর ভাব বাণিজ্য ভাব, পার্টনার, লাইফ পার্টনার, অংশীদার, ব্যবসায়িক অংশীদার, সেই ঘরটাও হয়। তাহলে সেই 7th হাউস থেকে আপনি জীবনের একটা কর্মপদ্ধতি ঠিক করছেন, সেটা কত দূর এগোতে পারবেন তার একটা 9th হাউস আছে। 7th হাউসের 9th হাউস, সেটা আবার লগ্ন ভাবের 3rd হাউস, তৃতীয় ভাব। তাহলে সেটা সহজ ভাব, ভাই বোনের জায়গা। তাহলে সেই সহজ ভাবটা আপনার ক্ষেত্রে কি ঠিক আছে না ঠিক নেই। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটায় গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মতের অমিল ঘটবে। আর সেই মতের অমিল ঘটলে আপনার 7ম ঘর প্রভাবিত হবে। আর আপনার 7ম ঘর যখন প্রভাবিত হবে তখন বিবাহ সম্পর্কে চিড় ধরবে, পারিবারিক সম্পর্কে অশান্তি লাগবে, ব্যবসায় কলহ বাঁধবে এবং ব্যবসার অংশীদার আলাদা হয়ে যাবে, যদি তার 3য় ভাব ঠিক না থাকে। 3য় অধিপতি যদি আপনার 6ষ্ঠ, 8ম, দ্বাদশ সম্পর্ক করে, তাহলে আপনার সেই 7মের যে 3য় ভাবটি, সেই ভাবটি কিন্তু সেই জায়গাটায় সে বাজে জায়গায় ভাবে বসে রয়েছে।
মানে ওই তৃতীয় ভাবের কারণে আপনি মৃত্যুতুল্য কষ্ট পেতে পারেন। আপনি ওই তৃতীয় ভাবের কারণে আপনার যা পুঁজিত অর্থ আছে তা শেষ হয়ে যেতে পারে। ওই তৃতীয় ভাবের কারণে আপনি যে কোনো মনোমালিন্যের জায়গা থেকে একটা আক্রোশের পথে গেলেন, যে একটা বিহিত করতে হবে, শেষ দেখতে হবে। তাহলে এর মধ্যে এগুলো হচ্ছে, তৃতীয় ভাবটা হচ্ছে রাশিকৃত ভাব, মানে এই রাশি ধরে বলা হচ্ছে। এবার সেই রাশির গ্রহটি কোন জায়গায় বসে আছে। তাহলে আমি যদি কালপুরুষের 1 নম্বর ঘর মেষ রাশি ধরি, 7 নম্বর ঘর তুলা রাশি ঘর, তাহলে 7 নম্বরের 9 নম্বর ঘর হচ্ছে মিথুন রাশির ঘর, বুধের ঘর। তাহলে 1 নম্বর ঘরটা যদি মঙ্গলের ঘর হয়, 7 নম্বর ঘরটা যদি শুক্রের ঘর হয়, আর 3 নম্বর ঘরটা যদি বুধের ঘর হয়, তাহলে মঙ্গল বুধ শুক্রের সম্মিলিত ভাব কোন ঘরে ঢুকেছে? সে কি বৃশ্চিক রাশি 8 নম্বর ঘর? সে কি মীন রাশি 12 নম্বর ঘর? সে কি 6 নম্বর কন্যা রাশির ঘর? এবং তার সাথে ঢুকেছে কি না, এবং সেই জায়গায় যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলোতে তার একটা নক্ষত্র হচ্ছে বসন। মানুষের, আমি সবসময় বলি, বসনে পরিচয়। নক্ষত্রগুলোর নেচার, একটি নক্ষত্র আপনার 13 ডিগ্রি 20 মিনিট করে চলে, 3 ডিগ্রি 20 মিনিট করে ভাঙা আছে, 4 ভাগ, 4টে ভাগে 4 রকম ফল দেয়। 3 ডিগ্রি 20 মিনিটে একরকম দেবে, 6 ডিগ্রি 40 মিনিটে একরকম দেবে। আবার বাদ বাকি যে ভাগটা রয়েছে সেটা আবার তার প্রথম ভাগের 1 ভাগ দেবে এবং দ্বিতীয় ভাগের লাস্ট ভাগ দেবে। কাজে এই যে শাস্ত্রটা বড় জটিল এবং জটিলতায় পূর্ণ, আর এই জটিলতা আপনাকে ভাঙতে হবে। ছোটবেলায় সরল অঙ্ক করেছেন তো, সিঁড়ি ভাঙা অঙ্ক নিশ্চয়ই করেছেন। একটা উত্তরে গিয়ে শেষ হয়, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে এই করতে 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 গিয়ে একটা রেজাল্টে গিয়ে দাঁড়িয়ে যায়। সেরকম মানুষের জীবনে সিঁড়ি ভাঙা অঙ্ক আছে, সরল অঙ্ক যেটা, সেই অঙ্কগুলো ভাঙতে ভাঙতে একটা রেজাল্টে যখন পৌঁছয়, সেই একটা রেজাল্ট হচ্ছে তার জীবনের শেষ। সেই শেষের জায়গায় কেউই পৌঁছতে চায় না, কিন্তু শেষ তাকে হতেই হবে, এটাই সত্যি। এবং সেইগুলো কি কারণে আসে, সে কারণগুলো যদি নির্ণয় করতে পারেন, বা যদি নির্ণয়ের দ্বারা এবং বোঝানোর দ্বারা যদি নির্ণয় করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। এবার ধরুন মেষ লগ্ন, মেষ রাশি, 9ম ভাব বৃহস্পতির ভাব, ভাগ্যপতি বৃহস্পতি, আয়পতি শনি, কর্মপতি শনি, মাতৃভাব 4র্থ ভাব চন্দ্র, বন্ধু, রিলেশন এবং বন্ধুর ভাগ্য, সেই জায়গাটা যখন আপনি পৌঁছচ্ছেন তখন সেই ভাগ্যটা, তৃতীয় ভাবটা হচ্ছে সহজ ভাব, যোগাযোগের ভাব যেটা, সেটা পৌঁছচ্ছেন। সেখান থেকে আপনি আস্তে আস্তে যখন দেখছেন যে প্রথম যদি লগ্ন হয়, 9ম যদি বৃহস্পতি হয়, 10ম যদি শনি হয়, একাদশ যদি শনি হয়, দ্বাদশ তাহলে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে ধনভাব, অর্থভাব শুক্র, 7ম শুক্র, 7th হাউসের লর্ড শুক্র। তাহলে সেকেন্ড হাউসে, মেষ লগ্নের সেকেন্ড হাউসে নক্ষত্র আছে 3, 4, 5, একটা কৃত্তিকা, একটা রোহিণী, আর একটা হচ্ছে মৃগশিরা। মৃগশিরা হচ্ছে মৃগ, হরিণ, চপলতা, যার মধ্যে সে ভীষণ ছটফট করে। হরিণ দেখবেন এক জায়গায় দাঁড়ায় না, হরিণের কোন রকম ভাবে স্থিরতা নেই। সেই স্থিরতা না হিসেবে সেই মৃগশিরা নক্ষত্রের মধ্যে সেই স্থিরতা ভাবটা নেই। সেই নক্ষত্রটি কিন্তু 2টি রাশি নিয়ে আছে, একটি বৃষ রাশি আর একটি মিথুন রাশি, এই 2টো রাশি নিয়ে আছে। এই মৃগশিরা নক্ষত্রের লর্ড হচ্ছে মঙ্গল, 4 নম্বর নক্ষত্রের লর্ড হচ্ছে চন্দ্র, 3 নম্বর নক্ষত্রের লর্ড হচ্ছে রবি। তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, এটা 2 নম্বর ঘরে আছে, মেষ লগ্নের 2 নম্বর ঘরে আছে। 3 নম্বর ঘর 2টো ঘর নিয়ে আছে, মেষ রাশি নিয়েও আছে, বৃষ রাশি নিয়েও আছে। আর 4 নম্বর ঘরে আছে
রোহিণী নক্ষত্র, চন্দ্রের প্রিয় নক্ষত্র। তাহলে সেই জায়গাটায় যে যার দ্বারা রোহণ করা হয় তাকে বলা হয় রোহিণী। চকিত, চমকিত, মৃগশিরা, ক্রী ধাতু থেকে কৃত্তিকা। তাহলে এই তিনটে জিনিসের মিলনে একটি ঘর। তাহলে তিনটে নেচারের মধ্যে লুকিয়ে আছে। সেই তিন নেচার যখন লুকিয়ে আছে, সেই ঘরে ধনস্থানের অধিপতি শুক্র, সে বসে আছে দ্বাদশ পজিশনে, মীন রাশিতে। তাহলে মীন রাশি হচ্ছে মেষ রাশির 12 নম্বর ঘর। লাস্ট হাউসে দ্বিতীয়পতি, ধনপতি, শ্বশুর বাড়ির লর্ড, এবং যার সাথে বিয়ে হবে সেই শ্বশুর বাড়ির অবস্থান কিরকম, তার বাক ক্ষমতা কিরকম, কথাটা কিরকম, উচ্চস্বরে না তেজে, না পোলাইট ভাব, না নম্রতা, এই জিনিসগুলো লুকিয়ে আছে দ্বিতীয় ঘরে। তাহলে সেটা চলে গেছে 12 নম্বর ঘরে। তাহলে 12 নম্বর ঘরটা মীন রাশির ঘর, বৃহস্পতির ঘর। এবার বৃহস্পতি দেখা গেল কর্কট রাশিতে বসা, চতুর্থ ভাবে বসা। বৃহস্পতি যদি চতুর্থ ভাবে বসে, তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি আছে, মীন রাশিতে দৃষ্টি দেয়, নিজের ঘরেই দৃষ্টি দিয়ে বসে রয়েছে শুক্রকে। তাহলে বৃহস্পতির যদি দৃষ্টি 9th হাউসের লর্ড, 12th হাউসের লর্ড, 4th হাউসে বসা, তাহলে 4th হাউসে যদি বসে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির আছে বৃশ্চিক রাশিতে, তার মানে অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে রয়েছে, মেষ লগ্ন থেকে 8th হাউসে দৃষ্টি দেওয়া, আবার 12 নম্বরে দৃষ্টি দেওয়া। তাহলে সেইখানে 25, 26, 27, 12 নম্বর ঘরে তিনটে নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। তিনটে নক্ষত্র আছে। তিনটে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র বৃহস্পতির, একটা শনির এবং একটা বুধের। তাহলে বুধের নক্ষত্রে বা শনির নক্ষত্রে যদি শুক্র থাকে সেখানে, তাহলে শনির অবস্থান কোথায়? তো শনিকে বোঝানোর স্বার্থে বুঝালাম যে শনি তুলা রাশিতে অবস্থান করছে, লগ্নের সপ্তমে শনি। তাহলে লগ্নাধিপতি মঙ্গল কোথায়? যে লগ্ন মেষ রাশির লগ্নাধিপতি এবং অষ্টমাধিপতি মঙ্গল, সে কোথায়? মঙ্গলকে আপনাকে বোঝানোর স্বার্থে বললাম কর্কট রাশিতে বসা। কর্কট রাশিতে তিনটে নক্ষত্র আছে, 7, 8, 9, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। তাহলে পুনর্বসু বৃহস্পতি, পুষ্যা শনির, আর 9 নম্বর অশ্লেষা বুধের। তাহলে 4 নম্বর ঘর হচ্ছে মেষ লগ্ন থেকে কর্কট রাশির ঘর। তাহলে কর্কট রাশিতে যে তিনটে নক্ষত্র আছে, দেখুন ঠিক সেম নক্ষত্র 12 নম্বর ঘরে আছে, 25, 26, 27, বৃহস্পতি, শনি এবং বুধ। আবার 4 নম্বর ঘরেও আছে 7, 8, 9, একই গ্রহের নক্ষত্র বসা আছে। তাহলে 4-এর সুখ দ্বাদশে নির্ভর করে রয়েছে, ধনপতি সেখানে বসা শনির নক্ষত্রে। শনি তুলা রাশিতে বসা, শনি তুলা রাশিতে তুঙ্গস্থ ভাব করে, মানে বলবত্তা বৃদ্ধি পায়। শনি যদি তুলা রাশিতে থাকে, শনির 10ম দৃষ্টি আছে। তাহলে 10ম দৃষ্টির মধ্যে শনি ওখান থেকে 10 নম্বর ঘর হয় কর্কট রাশির ঘর, যেখানে মঙ্গল বৃহস্পতি বসে আছে। তাহলে শনি সেই দৃষ্টি দিয়ে মঙ্গল বৃহস্পতিকে কন্ট্রোলে রেখেছে। শনি হচ্ছে নিয়ম কারক গ্রহ, ডিসিপ্লিন কারক গ্রহ। শনি হচ্ছে যার বাক ক্ষমতা মারাত্মক থাকে, এবং শনি উগ্রতার পছন্দ করে না। শনি ঠান্ডা গ্রহ, শনি শীতল গ্রহ। শনির মধ্যে নম্রতা আছে, শনির মধ্যে ধীরতা আছে, স্থিরতা আছে। সেই শনি তখন 10ম দৃষ্টি দিয়ে বৃহস্পতি মঙ্গলকে, দ্বাদশপতি এবং নবমপতিকে কন্ট্রোল করে রেখেছে। তাহলে জাতকের অষ্টমপতি চতুর্থে বসা এবং জাতকের নবমপতি দ্বাদশপতি চতুর্থে বসা, তাহলে এবং জাতক বা জাতিকা যেই হোক, তার লগ্নাধিপতি মঙ্গল চতুর্থে বসা। কর্কট রাশিতে মঙ্গল বলবত্তাহীন হয়, মানে বল থাকে না তার যে একটা শক্তি, সেই শক্তি হারিয়ে ফেলে। সেই শক্তি বৃদ্ধি পায় যেহেতু সে বৃহস্পতির সঙ্গে বসে আছে। কেন? বৃহস্পতির ওটা তুঙ্গস্থ ঘর, কর্কট রাশি।
বৃহস্পতি ওখানে 5 ডিগ্রি তুঙ্গস্থ থাকে এবং মঙ্গল ওখানে 28 ডিগ্রি নিচস্থ থাকে। তাহলে বৃহস্পতি মঙ্গল যখন বসে, তাহলে বৃহস্পতি কোন নক্ষত্রে আছে? বোঝানোর স্বার্থে বললাম 8 নম্বর শনির নক্ষত্রে আছে, আর মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আছে 7 নম্বর নক্ষত্রে। তাহলে শনি দৃষ্টি দিয়েছে। শনি কোন নম্বর নক্ষত্রে বসে আছে? শনি 14 নম্বর নক্ষত্রে বসে আছে, চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। চিত্রার মধ্যে একটা চিত্র কথাটা মিলিত আছে, মানে অঙ্কন কথাটা, আঁকা লেখা বা তার শিল্পকলা সেই 14 নম্বর নক্ষত্রের মধ্যে লুকিয়ে আছে। তাহলে শনি এই সমস্ত ধার ধারে না, ওই আঁকা ঝোঁকা শিল্পকলা গান বাজনার ধার ধারে না। সে ওই সমস্ত গুলোর মধ্যে থাকতে চায় না। সে সবসময় নিয়ম বানায়, সে নিয়ম বানাতে ওস্তাদ। নিয়ম ভাঙলে তাকে শাসন করে। আর সেই শাসনের বলবত্তাটা দৃষ্টি মাধ্যম গেছে তৃতীয় দৃষ্টি ধনু রাশির ঘরে, সপ্তম দৃষ্টি মঙ্গলের ঘরে মেষ রাশির ঘরে, দশম দৃষ্টি কর্কট রাশির ঘরে। তাহলে লগ্নকে শনি দৃষ্টি দিয়ে রেখেছে। তার মানে জাতক যতই মেষ, মঙ্গলের যা নেচার, উদ্যম, এগিয়ে যাওয়ার প্রবণতা, অফুরন্ত সাহস, রিস্ক নামার প্রবণতা, সেই জিনিসগুলো কিন্তু তার মধ্যে কিন্তু শনি কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করে রেখে দেবে। দেখুন, জল কিন্তু অনেক জোরেও ছুটতে পারে, আবার জলকে বাদ দিলে সে ধীরেও ছুটতে পারে। আবার জলকে যদি নিচ থেকে উপরে ফোর্স দেওয়া যায়, তাহলে সে উপরে ছাদের ট্যাঙ্কিতে উঠতে পারে। তাহলে কর্কট রাশিটা জল রাশি, যেখানে বৃহস্পতি মঙ্গল বসা। আর তুলা রাশিটা বায়ু রাশি, চর রাশি। তাহলে বায়ু রাশিতে শনি বসা, কুম্ভ রাশির লর্ড, কুম্ভ বায়ু রাশি। তাহলে হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া একটা প্রবণতা থাকে। বলে তো দিলাম, কথাটা যে কিভাবে রিঅ্যাক্ট করবে বা কথাটা রিটার্ন কি আসবে বা কথাটা আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা কথাটা বলা ঠিক হলো কিনা, সেটা সে আগে পিছে চিন্তা করে না, কেন হাওয়ায় ভাসিয়ে দিয়েছে কথা। সেই জায়গাটা থেকে সেই শনি তখন ওই বৃহস্পতি, যে বৃহস্পতির মধ্যে জ্ঞান, যে বৃহস্পতির মধ্যে গুণ, যে বৃহস্পতির মধ্যে পৌরোহিত্য এবং যে বৃহস্পতির মধ্যে সিস্টেম, মানে শনি ডিসিপ্লিন, কিন্তু বৃহস্পতি হচ্ছে জ্ঞান দিয়ে নিয়ম। শনি জ্ঞানকারক গ্রহ না। শনি হচ্ছে যে কোনো রকম ভাবে তুমি মানুষ হয়ে জন্মেছ এবং সেই মানুষের যে নিয়মগুলো আছে, মানুষ কিভাবে চলতে হয়, মানুষও হয় অমানুষও হয়, তাই না? মান প্লাস হুশ, তারপরে মানুষ। সেই শনি সেই জায়গাটা থেকে তুমি মানুষের জীবন থেকে যদি অমানুষের জীবন ধারণ করো, দুটো কথা আছে না, দেবত্ব পশুত্ব। তাহলে সেই দেবত্ব এবং পশুত্বের মধ্যে তুমি যদি দেবত্বকে হরণ করে পশুত্বে বিরাজ করো, সেখানে কিন্তু শনি শাসন করবে, ধ্বংস করে দেবে তোমাকে। তাহলে সেই দেবত্বের ব্যাপারটা বৃহস্পতির থেকে, আর পশুত্বের ব্যাপারটা আসে যে কোনো, বলবে রাহুর দোষে বা বুধের হটকারিতার জন্য। বুধ ভীষণ হটকারী, এই ডিসিশন এই কাজ, সাকসেস হবে কিনা সেও জানে না, নাও হতে পারে। কেন? সাকসেস বুধের মধ্যে লেখা থাকে না। বুধ বার্তাবাহক, বুধ যা দেখে তাই মনে রাখে, বুধ সেভ করতে পারে না। অনেক লোক আছে দেখবেন নাম্বারের লাস্টের দুটো অক্ষর মনে রাখে, কারুর 15, কারুর 14, কারুর 11, এইটা মনে রেখে দিয়েছে। ওটা বুধের কাজ, পুরো 10টা নম্বর সেভ করতে পারেনি। মোবাইলের যে 10টা নম্বর সে সেভ করতে পারেনি। তাহলে বুধ হচ্ছে সে সেভ করতে পারে না, বুধ যা দেখে ধরে নিতে পারে। আর বৃহস্পতি সেই ধরে রাখা জিনিসটাকে কাজে লাগায়, শুক্র সেই জিনিসটাকে ভোগ করায়, শনি সেই জিনিসটাকে নিয়মে চালায়, মঙ্গল সেই জিনিসটাকে ঔদ্ধত্য এবং
যে কোনো রিস্ক নেওয়ার প্রবণতা দেখায়। কেতু গোপনীয়তা রক্ষা করে, এটা বলবো না কাউকে, এটা বললে আমার ক্ষতি হতে পারে, কেতু সেই কাজটা করে। রবি অহংকারী বলবো না, কিন্তু রবির আলোয় সবই আলোকিত। সেই রবি তখন কি করে, সম্মানের উচ্চ শিখরে ওঠার চেষ্টা করে। রবির বলবত্তা বৃদ্ধি হয় মেষ রাশিতে, আর বলহীন হয় তুলা রাশিতে। রবির নিজস্ব ঘর সিংহ রাশির ঘর। রবি সেই হচ্ছে সম্মানের অধিকারী। রবি কোনো গ্রহ না, রবি একটি নক্ষত্র, যার থেকে সমস্ত কিছুর সৃষ্টি। অতএব সৃষ্টিকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কোনো গ্রহেরই কোনো পরিচয় থাকে না, অবলুপ্তি হয় তার। আপনি সৃষ্টিকে অস্বীকার করতে পারবেন না, কেন আপনি ছোটবেলায় আপনার পিতামাতার কাছে বড় হয়েছেন, সেই আপনার পিতামাতা কিনা আপনি জানেন না। আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার বাবাই আপনার মা, আপনি সেই পিতামাতাকে জানেন। এবার সেই জায়গাটা কি করে, এরা আমার পিতামাতা কিনা, তাহলে ডিএনএ টেস্ট করব। সেই জায়গাটা অ্যাডাপ্টেড হতে পারে, যে অ্যাডাপ্ট করেছে সন্তানকে, সে তো পরিচয় দেবে না, সে ছোটবেলা থেকেই তাকে শিখিয়ে রাখবে আমি তোমার বাবা, আমি তোমার মা। অতএব সৃষ্টিকর্তা যে যাই হোক, যে লালন পালন করে, যে বড় করে, সেই হচ্ছে তার সৃষ্টিকর্তা। সৃষ্টিকে অস্বীকার করা যায় না। সেই রবি হচ্ছে সব গ্রহের সৃষ্টিকর্তা। পৃথিবীও একটি গ্রহ, পৃথিবীও সেই রবির থেকেই সৃষ্টি, সূর্যের থেকে সৃষ্টি। তাই সূর্যের সেই জ্বলন্ত অগ্নি যদি নিভে যায়, তাহলে সারা জিনিসের, সারা গ্রহ অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবীও অন্ধকার হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিস সময়ের উপরে চলে। আমরা বলি সূর্য অস্ত যায়, সূর্য কিন্তু অস্ত যায় না, সূর্য কোনোদিনই অস্ত যায় না। পৃথিবী যেহেতু গোলাকার, ঘুরতে 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 গার্ড হয়ে গেছে, অন্য জায়গায় সূর্য উঠে গেছে, অন্য জায়গায় সূর্যের আলো চলে গেছে। তাহলে হাজার হাজার বছর, যে কত হাজার বছর আগের থেকে যে সূর্য সেই জ্বলন্ত দাবদাহ আমাদের দিয়ে যাচ্ছে, যে সূর্য একটা প্রাণ, যে সূর্য একটা মানুষের প্রাণ, সৌরজগৎ বলা হয়। এই সৌরজগতের মধ্যে গ্রহগুলো আছে। পৃথিবী শুদ্ধ, পৃথিবীর উপগ্রহ চন্দ্র। দেখবেন চান্দ্র মাস হিসেবে একটি বিশেষ সম্প্রদায়, যারা মুসলিম সম্প্রদায় আছে, তারা চান্দ্র মাস হিসেবে বছর সৃষ্টি করে, 354 দিনে এক বছর। এবং আমরা কিন্তু সেই চন্দ্র ধরেই কিন্তু রাশি এগোই। 27.5 দিনে চন্দ্র 12টা রাশি ঘুরে আসে, সোয়া 2 দিন করে এক এক ঘর ভোগ করে। 27টা নক্ষত্র চন্দ্রের পত্নী হিসেবে যোগ্য করা হয়, কিন্তু 27 নক্ষত্রের মধ্যে 4 নম্বর নক্ষত্র চন্দ্রের প্রিয় নক্ষত্র। চন্দ্র সেই ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি পায় বৃষ রাশিতে, যেখানে রোহিণী নক্ষত্র আছে। তাহলে একটা মানুষের ধ্বংস নেমে আসে কিন্তু এই সমস্ত কারণে, যখন মেষ লগ্নের নবমপতি চতুর্থে বসে। চতুর্থ মানে কি? মায়ের ঘর। চতুর্থ মানে কি? বন্ধুর ঘর। চতুর্থ মানে কি? নিম্ন শিক্ষার ঘর। চতুর্থ থেকে বিকাশের ঘর। চতুর্থ থেকে সেই বিকাশ যদি তার বন্ধ হয়, পঞ্চমে সে উচ্চশিক্ষা, পঞ্চমের প্রেম, পঞ্চমের ভালোবাসা, পঞ্চমের যে থেকে তার উচ্চ জায়গায় ওঠা, মান সম্মান নিয়ে থাকা, সেটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি ঘরই তার দ্বিতীয় ঘর, সঞ্চয়ের ঘর। তাহলে চতুর্থের দ্বিতীয় ঘর পঞ্চম ঘর। তাহলে সেই চতুর্থের বিকাশ যদি বন্ধ হয়, তাহলে পঞ্চম ঘর ধূলিসাৎ হবে। আর পঞ্চম ঘর যদি ধূলিসাৎ হয়, পঞ্চমের 180 ডিগ্রি দূরে একাদশ ঘর আছে, যেখানে লাভের ঘর। তাহলে লাভের ভাড়া শূন্য হয়ে যাবে।
সুন্দর হিসেব কিন্তু যদি মাথায় যদি রাখতে পারেন এবং যদি সুন্দর করে বুঝতে চান এবং বুঝতে পারেন, তাহলে অন্যকে বোঝাতে পারবেন। আর যদি হজবরল করে আপনি যদি তার মধ্যে পড়ে থাকেন যে এই ছকটা কালসর্প যোগ, এই ছকটার মধ্যে রাহু চণ্ডাল দোষ, গুরু চণ্ডাল, এই ছকের মধ্যে এখন 7.5, এই ছকের মধ্যে, তাহলে কিন্তু মানুষ কিন্তু প্রথমেই কিন্তু বিভ্রান্ত হবে। আর মানুষ যদি বিভ্রান্ত হয়, আপনি তো মানুষকে নিয়ে চলছেন, প্রত্যেকেই মানুষকে নিয়ে চলছেন, মানুষও আপনাকে নিয়ে চলছে, উভয় দরকার। দেখুন গানে সপ্ত সুর থাকে, আপনি দেখুন 7টা সুর আছে, তাহলে সেই 7টা সুরকে ভেঙেই 1000 সুর তৈরি করা হয়েছে। আপনি গুণে দেখুন 7টা আছে, সা রে গা মা পা ধা নি, আবার সা। এবার আপনি সানি ধাপা মাগারে সা আপনি যাই বাজান, সেই সুরগুলোকে ভাঙা হয়েছে, ভেঙে 1000 সুর তৈরি করেছে। তাহলে জ্যোতিষের মধ্যেও 12টা ঘর আছে, 27টা নক্ষত্র আছে, 7টা গ্রহ আছে, 2টো ছায়া গ্রহ আছে, একটা রবির একটা চন্দ্রের, রাহু আর কেতু। তাহলে এই যে সম্মিলিত জিনিসগুলোকে ভেঙে আপনি কিন্তু 12 ঘরকে যদি 12 দিয়ে গুণ করেন 144 হয়। 144কে যদি আপনি পার্ট বাই পার্ট যোগ করেন ইজ ইকুয়াল টু 9 হয়। দেখুন 1 + 4 1 + 4 + 4 4 আর 4 18 ইজ ইকুয়াল টু 9 হয়। ওই 9 এর খেলায় বসে আছে সব। তাহলে এই 144 ভাগে ভাঙা যায় কিভাবে? দৃক্কান আছে, ত্রিশাংশ আছে, নবাংশ কুণ্ডলী আছে, ত্রিপাপ চক্র আছে, কেতু পতাকি চক্র আছে, নবতারা চক্র আছে। প্রত্যেকটা জিনিসকে ভাঙতে হবে, ভেঙে 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 আপনাকে বুঝতে হবে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কিসের জন্য সে আপনার কাছে এসছে। চিকিৎসকরা তো টেস্ট করে রোগ ধরে, তাই না? আপনার ব্লাড টেস্ট করতে পাঠালো বা আপনার আল্ট্রাসোনোগ্রাফি করালো, তারপরে আপনাকে দেখলো, উপর থেকে তো বুঝতে পারে না। জ্বর হয়েছে, ব্যাস, জ্বর কোনো রোগ না, জ্বর কোনো রোগের বহিঃপ্রকাশ। যে কোনো রোগ ভিতরে বাসা বেঁধেছে, তার বহিঃপ্রকাশ জ্বর, টেম্পারেচার। তাহলে আপনার সময় খারাপ কোনো রোগ না, সময় খারাপের এগেইনস্টে নিশ্চয়ই ভালো আছে। সেই ভালোটা কোথায় লুকিয়ে আছে আপনাকে বার করতে হবে, আঙ্কিক নিয়মে, অঙ্কের নিয়মে খুঁজে বার করতে হবে যে এর এই অংশ যদি এই নেচারে চলে যায়, তাহলে বাকি অংশটা তো ভালো নেচারে রয়েছে। তাহলে বাকি অংশটা কবে থেকে শুরু হবে, কোন দিন থেকে শুরু হবে, তাহলে সেই সময়ের মধ্যে সে ভালো জিনিসটা ওঠাতে পারবে কিনা, তার যোগাযোগটা বৃদ্ধি পাবে কিনা, সেটা সে বুঝতে পারবে। তাহলে প্রত্যেক জিনিসের মধ্যেই তো একটা ভাঙা গড়ার খেলা আছে। কেউ একেবারে ভেঙে শেষ হয়ে যায় না, কেউ একেবারে পূর্ণ গড়ে উঠে একদম পূর্ণভাবেই সে মৃত্যুবরণ করে না, তার মধ্যে অনেক খেলা চলে। জীবনে এই খেলার ময়দানে অনেকেই দৌড়চ্ছে, অনেকে হাঁপিয়ে গিয়ে মরে যাচ্ছে, কেউ বসে 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 কাজ না থেকে মরে যাচ্ছে, কেউ অনেক রোজগার করে উল্টো পাল্টা খরচা করে অর্থহীন ভাবে বসে রয়েছে, কেউ অনেক টাকা পেয়েছে, সে না বুঝে না শুনে সে বাজে জায়গায় ইনভেস্ট করে সেই জন্য অর্থ নাশ হয়েছে। তাহলে সেই নাশের জায়গায় যদি আপনাকে পাশ কাটিয়ে চলে যান, তাহলে তো জীবন আপনার দাঁড়াবে না। আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনার সাথে তো কেউ যাবে না, আপনাকে আপনাকেই তৈরি করতে হবে। আপনি যদি আপনার জন্য তৈরি না হন, আপনি আপনার পাশে যারা রয়েছে, একটা গাছ কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, তার ডালপালা অসংখ্য থাকে, ডাল কেটে দিলে গাছ মরে না, কাণ্ডতে আবার নতুন শাখা প্রশাখা গজিয়ে যায়। তাহলে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার স্ত্রী বলুন, আপনার সন্তান বলুন, আপনার আরো যারা রয়েছে, তারা আপনার শাখা প্রশাখা, তারা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপনার শাখা প্রশাখা কিন্তু একদিক দিক না আরেক দিক দিয়ে জোগাড় হয়ে যাবে, কারণ আপনার জন্য আপনি বাঁচুন। তাহলে সেই বাঁচার জায়গাটা ছকের মধ্যে আছে কিনা। আমি বলি 27টা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নেচারের সাথে গ্রহের নেচার মিল খেয়েছে কিনা।
চতুর্থে বন্ধু কতটা সফলতা দেবে, সেই বন্ধু ঘরটা চন্দ্রের ঘর, কর্কট রাশিটা চন্দ্রের ঘর, সেই চন্দ্র বসে রয়েছে মেষ রাশিতে, মেষ রাশির লর্ড বসে রয়েছে চন্দ্রের ঘরে। তাহলে চন্দ্র মঙ্গল একটা ইন্টারচেঞ্জ হয়েছে, মানে ঘর বদল করেছে, এই ওর ঘরে গেছে, ওর ঘরে গেছে। তা ঘর বদলের ক্ষমতা দুজনেরই সমান থাকে। ধরুন আমার একটা দিল্লিতে বাড়ি আছে, আর দিল্লির একটা লোকের কলকাতায় বাড়ি আছে। এবার কলকাতার লোকটা, আমি বললাম আমি যদি দিল্লিতে থাকতে পারি বা কলকাতায় যদি থাকতে পারি, আমার কলকাতা আমার জন্মস্থান, কলকাতায় থাকতে পারি তাহলে ভালো হয়। আর দিল্লির লোকটা কলকাতায় ভাড়া রয়েছে, সে বললো আমি যদি দিল্লিতে থাকতে পারি তাহলে আমারও খুব ভালো হয়। তখন আমরা দুজনে দুজন ঘর বদল করলাম, আমার দিল্লির বাড়িটা ওকে দিয়ে দিলাম, ওর কলকাতার বাড়িটা আমি নিলাম। তাহলে কি দুজনেই আমরা বলবত্তা বৃদ্ধি পেলাম, দুজনেই শক্তি বৃদ্ধি ঘটলো, আমার জায়গায় আমি থাকলাম, ওর জায়গায় ও গেল, কিন্তু বদল হলো। এইরকম চন্দ্র কর্কটের রাশিতে, আবার মঙ্গল, চন্দ্র মঙ্গলের ঘরে, মঙ্গল চন্দ্রের ঘরে, তাহলে দুজন বদল হয়েছে। তাহলে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ থাকে, বলবত্তাহীন থাকে, আমি একটু আগে বলেছি 28 ডিগ্রি পর্যন্ত। তাহলে সেই ঘর বদলের একটা এফেক্ট তো সে আনন্দ পাবে, সে ঘর বদলের একটা বিরাট জিনিস, সেই জিনিসটা তো সে পাবে। তাহলে সেখান থেকে সে ক্ষমতা অর্জন করবে। আপনি দেখেছেন তো, যার এক পা নেই সে একটা লাঠি দিয়ে এক পা করে এগোচ্ছে এবং বাসে উঠছে, তোমরা তো আর এক পায়ে খুব জোর আছে না, একটি লাঠির সাহায্যে আছেন, সাহায্য নিয়েছেন। চোখে যখন চশমা ওঠে দৃষ্টিশক্তি ক্ষীণ বোঝায়, তার মানে কি চশমা দিয়ে দেখছে, সাহায্য নিচ্ছে। তাহলে সেই জায়গাটায় সেই সাহায্যের ব্যাপারটা যখন সময় খারাপ আসে, তখন ওই যে সৌরজগতের যে আলো, সেই আলোর যে 7টা কালার, যে 7টা রং, যাকে আমরা রামধনু বলি, সেই 7 কালারের একটা প্রভাব প্রত্যেকটি গ্রহের মধ্যে আছে। সেই কালারের ভাইব্রেশন যেটা নেগেটিভ রয়েছে, তাকে যদি পজিটিভে আনা যায়, তাহলে সেই কালার ভাইব্রেশন তার মধ্যে উৎফুল্লিত হয়। যার জেরে সে রাজা হয় না, তার জেরে সে মনে জোর পায়। আর মনের যখনই জোর পায় তখন সে খাটতে উৎসাহ বোধ করে, আর যখন সে খাটতে উৎসাহ বোধ করে, কর্ম করলে তার বিনিময়ে সে কিছু পায়, এবং সেই বিনিময় প্রথার মাধ্যমে যখন তার কাছে কোনো পয়সা কড়ি বা যে কোনো অর্থ আসে, তখন সে উৎফুল্ল হয়। এই যে শক্তিটা কিন্তু যোগান সেই সৌর থেকে আসলো, সৌর শক্তি, সোলার পাওয়ার। এখন তো শুনেছেন আধুনিক যুগে, প্রযুক্তিবিদ্যার যুগে সোলার পাওয়ারে বিদ্যুৎ চালিত হয় এবং আলো জ্বালানো হয়, সোলার পাওয়ারে জল তোলা হয়। তাহলে সেই সূর্যের থেকে শক্তি নিচ্ছে, তাহলে সেই সূর্যের থেকে গ্রহরাও শক্তি নিচ্ছে, সূর্যের থেকে পৃথিবী শক্তি নিচ্ছে, এবং গাছপালা, প্রাণী, মানুষ সব সূর্যের থেকে নিচ্ছে। তাহলে গাছপালা দিনে যারা নাকি সমস্ত সময় তারা অক্সিজেন দিচ্ছে, আমরা সেই অক্সিজেন নিচ্ছি। রাত্রিবেলা গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে অক্সিজেন নেয়, এবং অক্সিজেন খুব হালকা এবং কার্বন ডাই অক্সাইড খুব ভারী। যার জন্য দেখবেন রাত্রের দিকে যার শ্বাসকষ্ট আছে, তার রাতের দিকে যদি দরজা জানলা সমস্ত বন্ধ করে শোয়, কার্বন ডাই অক্সাইড একটা বেশির উপরে উঠে নিচের দিকে থাকে, দম বন্ধ হয়ে আসে, সেই কারণে তার শ্বাসজনিত রোগ বৃদ্ধি পায়। এবং সেই শ্বাসজনিত রোগ হচ্ছে সেই চতুর্থ ঘর, হৃদয়জনিত ঘর। আর হৃদয় কোনটা? আমরা হার্ট যেটা বলি, আমাদের লাং বলি ফিল্টার করে দেয়, বায়ুটাকে যেটা নেই সেটা লাঙে ফিল্টারাইজেশন হয়, তার থেকে অক্সিজেনটা নিয়ে মস্তিষ্কে দেওয়া হয়। আর সেই মস্তিষ্ক যেন সবসময় আপনাদের উর্বর থাকে, আর মস্তিষ্ককে চালিত করে সেই শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে হবে, এবং মনের জোরকে একটা জায়গায় সুন্দরভাবে বেঁধে রাখতে হবে যে আমাকে এই কাজটা করতে হবে। তবে আপনি সুস্থ থাকবেন, আপনার কর্ম সুস্থ থাকবে, আপনার সমস্ত কিছু দেখবেন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আপনিও ভালো থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।